হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে। মূলত হিস্ট্রির উপর আমি আজকে সব কোয়েশ্চেনগুলো রেখেছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের সামনে যে মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেটাকে টার্গেট করা হয়েছে, এবং রেলওয়ে এনটিপিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, এবং সেগুলো রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদের সঙ্গে আজকে অ্যানালাইসিস করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শুরু করছি আজকে ভিডিওটি। প্রথম প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অমোঘ বর্ষ, দন্তি দুর্গ, তৃতীয় কৃষ্ণ, পৃথ্বীরাজ চৌহান। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রত্যেকে অ্যান্সারটা করার চেষ্টা করবে, কারণ সামনেই পরীক্ষা। এর সাথে সাথে তোমরা প্র্যাকটিসটাও করে নিতে পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে দন্তি দুর্গ, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। এবার দেখে নাও বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতাদের নামগুলো। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, সেন বংশের সামন্ত সেন, চোল বংশের ছিলেন বিজয়ালয়, দাস বংশের কুতুবউদ্দিন আইবক, খলজি বংশের জালালউদ্দিন খলজি, তুগলক বংশের গিয়াসউদ্দিন তুগলক, সৈয়দ বংশের খিজির খাঁ, এবং লোধি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলল লোধি। তাহলে সমস্ত যত রাজবংশগুলো হিস্ট্রি থেকে আসার সম্ভাবনা থাকে সেগুলো তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করে দিলাম। পরের প্রশ্ন, কথা শরীৎ সাগর গ্রন্থটি কার লেখা? বিষ্ণু শর্মা, সোমদেব, জয়দেব, কলহন। কথা শরীৎ সাগর কার লেখা? এটার অ্যান্সার হয়ে যাবে সোমদেব। সোমদেব ছিলেন কথা শরীৎ সাগর গ্রন্থের লেখক। এবার বিভিন্ন কাব্যগ্রন্থের নাম বলছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর লেখকের নামগুলো একবার দেখে নাও। ধৈ রচনা করেন পবনদূত। জয়দেবের রচনা হচ্ছে গীত গোবিন্দম, যেটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার এক্সাম জিজ্ঞেস করা হয়। এটা তো ভুল করার আর কোনো অবকাশ থাকে না। ভারবী কিরতার্জুনিয়ম রচনা করেন। তারপর হচ্ছে শিশুপাল বধ। শিশুপাল বধ এটি রচনা করেন কবি মাঘ। কলহন রাস্তরঙ্গিনী বইটি রচনা করেন নারায়ণ পণ্ডিত হিতোপদেশ। বিলহনের রচনা বিক্রমাঙ্কদেব চরিত। বল্লাল সেন বল্লাল সেন রচনা করেন অদ্ভুত সাগর ও দানসাগর গ্রন্থটি। এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, নামগুলো একবার করে জাস্ট দেখে নাও। পরের প্রশ্ন আছে, টঙ্কা ও জিতল মুদ্রার প্রচলন করেন কোন সম্রাট? আরাম শাহ, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। টঙ্কা ও জিতল মুদ্রার প্রচলন করেন এনাদের মধ্যে থেকে কে হয়ে যাবে? এই বিভিন্ন মুদ্রার নাম হিস্ট্রি থেকে এক্সামে আসে। এটার অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। তিনি দাস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তুর্কি ইলবাড়ি রাজবংশের অন্তর্গত ছিলেন। তিনি তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেন তিনি। তিনি ইকতা প্রথার প্রবর্তক ছিলেন, এবং 40 জন অভিজাত তুর্কিদের নিয়ে বন্দেগান ই চিহলগানি তৈরি করেছিলেন এই ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশের যেসব কার্যপ্রণালীগুলো ছিল সেগুলো তোমরা দেখে রাখবে, কারণ তিনি ছিলেন দাস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা। তাই এই ব্যক্তির নামের সঙ্গে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে, 1556, 1565 না 1757 সালে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালটিতে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 1556 সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। 1761 সালে মারাঠা ও আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। 1556 সালেও বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। তাই এটা আর আলাদা করে বলার কিছু নেই, তোমরা প্রত্যেকেই জানো। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নিম্নের কোন ব্যক্তিকে বাংলার আকবর বলা হয়? বাংলার আকবর আমির খসরু, জয়নুল আবেদিন, হুসেন শাহ, অলবেরুনি। বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। জৈনুল আবেদিন
তাকে কাশ্মীরের আকবর বলা হয়। তাহলে বাংলার আকবর, কাশ্মীরের আকবর, আর বাংলার শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গজনীর সমসাময়িক ছিলেন অলবেরুনি। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্য, এটা থেকে এক্সামে জিজ্ঞেস করা হয়। বিজয়নগর সাম্রাজ্য রিলেটেড প্রচুর প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে জিজ্ঞেস করা হয়। প্রথম রাজরাজ কৃষ্ণদেব রায়, আলাউদ্দিন খলজি, না প্রথম নরসিংহ দেব? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় 1336 সালে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন হরিহর বুক্কা। এই সাম্রাজ্যের প্রমাণ পাওয়া যায় হাম্পিতে। এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এবং সাম্রাজ্যের 4টি যে রাজবংশ ছিল সেগুলো একবার দেখে নাও, সঙ্গম, শালব, তুলুব, আরাভিদু। এইগুলো রিলেটেড আরো কিন্তু প্রশ্ন আছে যেগুলো আমি পরবর্তীকালে তোমাদের সঙ্গে আস্তে আস্তে ডিসকাস করব। চলে যাচ্ছে পরের প্রশ্নে। দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য কোনটি ছিল? প্রথম স্বাধীন মুসলিম রাজ্য বাহমনি সাম্রাজ্য, তুলুক বংশ, প্রতিয়া সাম্রাজ্য, না খলজি বংশ? প্রথম স্বাধীন মুসলিম রাজ্য, সেটা আবার দক্ষিণ ভারতের মধ্যে রয়েছে, সেটার অ্যান্সার হয়ে যাবে বাহমনি সাম্রাজ্য। বাহমনি সালতানাত দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল। জাফর শাহ সেনাপতি হিসাবে দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দক্ষিণ ভারতে প্রথম স্বাধীন মুসলিম রাজ্য, সেটাকে বাহমনি সালতানাত, এটা ছিল মুসলিম প্রথম রাজ্য এবং তার সেনাপতি, সেখানকার সেনাপতি জাফর শাহ দিল্লি সুলতান মুহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ করে বাহমনি সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, দোহা কি? লালন গীতি, কবিরের লেখা ছোট কবিতা, চৈতন্যদেবের ভক্তিগীতি, নাকি নজরুলের গান? দোহা, দোহাটা অনেকেই জানো আবার অনেকে জানো না, যেটা জেনে নাও। এটা হলো কবিরের লেখা ছোট কবিতা। এই শব্দটি, এই যে দোহা শব্দটি এসেছে ব্রজবুলি ভাষা থেকে। এটাও এক্সামে জিজ্ঞেস করা হয়, একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্ন, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? গুলবদন বেগম, আবুল ফজল, টোডরমল, না লীলাবতী? আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? এটার অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল। আকবরনামা গ্রন্থের রচয়িতা। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট। তার পিতা হুমায়ুনের স্থানে বসেন তিনি ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন। আগ্রা দুর্গটাও তিনি নির্মাণ করেছিলেন। এছাড়া ফতেপুর সিক্রি শহর তৈরি করেন এই আকবর। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? গুরু তেগ বাহাদুর, গুরু অর্জুন দেব, গুরু রামদাস, গুরু নামদেব? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? এই শিখ রিলেটেড বিভিন্ন প্রশ্ন কিন্তু আমি তোমাদের স্পেশাল ব্যাচে করিয়ে দিয়েছি। যারা স্পেশাল ব্যাচে আছো তারা তো দেখতে পাবে অবশ্যই, যারা নেই তারা যদি এই কোয়েশ্চেন গুলো পেতে চাও তাহলে অবশ্যই স্পেশাল ব্যাচে জয়েন করো। সামনে যে মিসলেনিয়াস এক্সাম আছে সেটাকে টার্গেট করে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন আমি দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে এরকম একটা ব্যাচ চলছে, তোমরা অবশ্যই জয়েন করে নাও, কারণ আর বেশি দিন বাকি নেই। যদি শেষ মুহূর্তে যদি তোমরা অন্তত যারা প্রিপারেশনটা সেরকম ভাবে নাওনি তারা নিতে পারো, তাই বলছি নিয়ে নিতে পারো, নিলে অনেকটা হেল্পফুল হয়ে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব। যুবরাজ সেলিম জাহাঙ্গীর নাম নিয়ে সিংহাসনে বসেন। যুবরাজ সেলিম তিনি 1611 সালে মেহেরুন্নেসাকে বিবাহ করেন। বিয়ের পর তার নাম দেন নূরজাহান। তার সময় 1611 সালে স্যার টমাস রো প্রথম জেমসের প্রতিনিধি হয়ে ব্রিটেন থেকে ভারতে আসেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট দশেরা উৎসবটি বন্ধ করেন? দশেরা উৎসব বন্ধ করেন কে? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর? দশেরা উৎসব বন্ধ করেন হচ্ছে ঔরঙ্গজেব। তিনি জিন্নাপীর নামে পরিচিত ছিলেন। তিনি লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেন। 1659 সালে তিনি আলমগীর উপাধি নেন। 1679 সালে তিনি জিজিয়া ও তীর্থ কর পুনরায় চালু করেছিলেন। তিনি নবম শিখ গুরুকে হত্যা করেন। গুরু তেগ বাহাদুরকে। এই বিভিন্ন শিখ গুরু আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেই রিলেটেড এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন। পরের
প্রশ্নে চলে যাচ্ছি। মুঘলদের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘলদের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মুঘলদের শেষ সম্রাট। তিনি 19তম মুঘল সম্রাট ছিলেন। 1857 সালে মহাবিদ্রোহের সময় তাকে বিদ্রোহীদের নেতা করা হয়েছিল। ব্রিটিশরা তাকে রেঙ্গুন, যেটা হচ্ছে বর্তমানে মায়ানমার নামে পরিচিত, সেটা হচ্ছে রেঙ্গুনে ছিল, তাকে নির্বাসিত করা হয় এই রেঙ্গুনে। মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর। মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর এবং প্রথম সম্রাট ছিলেন বাবর। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, শিবাজি কবে ছত্রপতি উপাধি ধারণ করেন? 1664 সালে, 1670, 1674 না 1675 সালে শিবাজি ছত্রপতি উপাধিটি ধারণ করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে 1674 সালে। শিবাজি 1627 সালে জন্মগ্রহণ করেন। 1665 সালে শিবাজি ও তার মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষর হয়। শিবাজি ও জয় সিংহের মধ্যে এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটা মনে রাখবে। তিনি 1674 সালে ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেন। গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ছিল তার, শিবাজি এবং ছত্রপতি। পরের প্রশ্ন, সলবাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবাই সন্ধি 1775, 1782, 1802, 1817 সালে। সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় 1782 সালে। সুরাটের সন্ধি হয় 1775 সালে। বেসিনের সন্ধি 1802 সালে এবং পুনার সন্ধি হয়েছিল 1817 সালে। পরবর্তী প্রশ্ন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি। বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেন? অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। বাজার নিয়ন্ত্রণ নীতি, তিনি ছিলেন খলজি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি প্রথম আলেকজান্ডার ও সিকান্দার শাহী উপাধি গ্রহণ করেন। তাহলে খলজি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তার উপাধিগুলো জেনে নিলে আলেকজান্ডার, সিকান্দার শাহ বা সিকান্দার শাহী। তিনি বাজার ব্যবস্থা তদারকি করেন বা তাই বাজার নিয়ন্ত্রণ নীতিও তিনি প্রচলন করেছিলেন এবং তার সেনাপতি ছিল, তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর। তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেন। আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? গোপাল, বল্লাল সেন, লক্ষণ সেন না ধর্মপাল? বাংলার কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। তিনি সেন বংশের রাজা ছিলেন। তিনি অদ্ভুত সাগর ও দান সাগরের রচয়িতা ছিলেন। তিনি গৌড় নগরের পত্তন করেন এবং তার নাম অনুসারে এর নাম হয় লক্ষণাবতী। এই বল্লাল সেনের নাম অনুসারে এই নগরীর নাম হয়েছিল লক্ষণাবতী। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেবপাল, রামপাল, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। এই বিশ্ববিদ্যালয়টি বিহারে অবস্থিত। এটি একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। এটি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি দ্বারা ধ্বংস করা হয়েছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেন বখতিয়ার খলজি। পবনদূতের রচয়িতা ধৈ, তিনি কার সভাকবি ছিলেন? পবনদূতের রচয়িতা ছিলেন এই ধৈ। দুটো প্রশ্ন একসাথে দেখতে পাচ্ছ, কার সভাকবি ছিলেন? সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। এটার অ্যান্সার হয়ে যাবে লক্ষণ সেন। পবনদূতের রচয়িতা ধৈ ছিলেন লক্ষণ সেনের সহকবি। তিনি বল্লাল সেনের পুত্র ছিলেন। তার রাজধানী ছিল বিক্রমপুর। তার আমলে বখতিয়ার খলজি ভারত আক্রমণ করেন। তিনি বিষ্ণুর উপাসক ছিলেন এবং তার সভাকবিদের নাম দেখে নাও, জয়দেব, ধৈ, উমাপতি, গোবর্ধন। এই নামগুলো মনে রাখবে, এটা থেকেও ঘুরে ফিরে প্রশ্ন আসে। পরের প্রশ্ন, চোল শাসক বিজয়ালয়ের রাজধানী কোথায় ছিল? কনৌজ, তাঞ্জোর, বাদামি, কম্বোডিয়া। চোল শাসক বিজয়ালয়ের রাজধানী কোথায় ছিল? এটার অ্যান্সার হয়ে যাবে তাঞ্জোর বা থাঞ্জাভুর। তাঞ্জোরের আরেক নাম হচ্ছে থাঞ্জাভুর। এটি তামিলনাড়ুর কাবেরী বদ্বীপে অবস্থিত। চোলদের রাজধানী কোথায় ছিল? কাবেরী পত্তনমে। আর চোল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়।
প্রথম রাজেন্দ্র চোলকে গঙ্গা বিজয়ী বলা হয় এবং বৃহদেশ্বর মন্দিরটি রয়েছে এই থাঞ্জাভুরে। আজকে শেষ প্রশ্ন দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া, সিসোদিয়া, সোলাঙ্কি না পরামার বা পরমর। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসোদিয়া রাজবংশ। রানা প্রতাপ সিংহ ছিলেন মেবারের রাজপুত সংঘের হিন্দু মহারাজা, তাকে মেবারি রানা উপাধি দেওয়া হয়েছিল। এটা রয়েছে বর্তমানে উত্তর পশ্চিম ভারত ও পূর্ব পাকিস্তানের মধ্যে। 1576 সালে রাজা মানসিংহের বিরুদ্ধে হলদিঘাটির যুদ্ধ হয়। মহারানা প্রতাপের নেতৃত্বে মেবার বাহিনীর মধ্যে দিওয়ারের যুদ্ধ হয়েছিল। তাহলে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। যাদের যদি মনে হয় যে এরকম প্রশ্ন আরো দরকার, তবে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে। যারা প্রতিদিন কুইজ অ্যাটেম্প্ট করতে চাও, রাত 9টার সময় আমার এই গ্রুপটিতে, এই টেলিগ্রাম গ্রুপটিতে কুইজ নেওয়া হয়। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একসাথে প্র্যাকটিস করে নিতে পারবে, তার জন্য তোমরা জয়েন করতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।